ইউজিসির তরফ থেকে এবং রাজ্যের সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএইচডিতে অ্যাডমিশনের জন্য নেট বা ইউজিসি নেটের যে এক্সাম তার যে স্কোর সেটাকেই সর্বসাকুল্যে মানা হবে। মানে একদম একদম লাস্ট মোমেন্টে ওই যে স্কোরটা রয়েছে সেই স্কোরটাকেই ফাইনাল করা হবে, ফাইনালি ওই স্কোরটাকেই ধরা হবে। তাহলে এবার অনেকেই প্রশ্ন করছে আমাকে অনেক রকমভাবে যে স্যার নেটটা তো পাস করলাম বা নেট পাস করা হলো, তাহলে এবার নেটটা পাস করার পর পিএইচডিতে ওই নেটের স্কোর বা নেটটাকে কাজে লাগিয়ে কী করে অ্যাডমিশন নেব, কী করে আমি পিএইচডির জন্য অ্যাডমিশনের চেষ্টা করব? কারণ সদ্য আমাদের রেজাল্ট মানে প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়েছে, এবার রেজাল্ট বেরোবে কিছুদিন পর, তারপরেই তো পিএইচডির অ্যাডমিশনের জন্য চেষ্টা শুরু হবে। তো এই ব্যাপারটা অনেকের কাছেই পরিষ্কার নয় যে নেট সেট পাস করলাম সেই অবধি অনেকেই হয়তো জানে, কিন্তু তারপর পিএইচডিতে কীভাবে অ্যাডমিশন নিতে হয়, কীভাবে রিসার্চ প্রপোজাল বানাতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় ইন্টারভিউ হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকের ধোঁয়াশা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে জানানো যে নেট পাস করার পর তুমি পিএইচডিতে অ্যাডমিশনের জন্য কিভাবে এগোতে পারো, কিভাবে ইন্টারভিউ দেবে, কিভাবে রিসার্চ প্রপোজাল বানাবে, কোথায় কোথায় অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে আমি বলবো। তাই যারা যারা নেট পাস করেছো বা নেট পাস করতে চাও, পিএইচডি করতে চাও, তাদের সকলকে বলবো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতেই তোমাদেরকে আমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দেবো যেটা করে তোমার পিএইচডি জার্নিটা একটু হলেও ইজি হয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তার সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা তুমি ভিডিওটা দেখছো, আড্ডা 24/7 বেঙ্গলি, সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কি করে সাবস্ক্রাইব করবে? ভিডিওর নিচে ডান দিকে দেখবে সাবস্ক্রাইব করে যে অপশানটা দেখায়, সেই সাবস্ক্রাইব অপশানটায় তুমি জাস্ট একটা ক্লিক করে দেবে। এতে করে কি হবে, যখনই আমি কোনো ভিডিওস নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো, কোনো কিছুই ওরিয়েন্টেশন নিয়ে আসবো, যা যা কিছু নিয়ে আসবো, সব কিছু তোমার কাছে কিন্তু ইনফরমেশনটা আগে পৌঁছে যাবে। আর আমার পরিচয় দিয়ে রাখি, আমি হলাম সৌভিক স্যার। ইউজিসি নেট সেটের আমি মেন্টারশিপ দিয়ে থাকি আড্ডা 24/7 বেঙ্গলিতে, এবং যেখানে তোমাদেরকে নেট সেটের প্রিপারেশন গাইড সমস্ত কিছু আমি তোমাদের প্রোভাইড করি। তো মেন যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে নেট পাস করার পর আমাদের যে পিএইচডিতে অ্যাডমিশন, সেই ব্যাপারটা ঠিক কীভাবে এগায়। তোমরা যদি এই চার্টটাকে খুব ভালো করে ফলো করো, তোমরা দেখতে পাবে যে পিএইচডিতে ভর্তির জন্য ইউজিসি নেটই এখন সবথেকে ফাইনাল একটা স্কোর। এবার জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি ভর্তির জন্য তোমার কি বলছে, আমাদের যদি আমরা দেখি যে ইউজিসি নেটের যে তিনটে ক্যাটাগরি তোমরা পাচ্ছ, একটা হচ্ছে ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2 এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরি 3। বর্তমানে ইউজিসি নেটের তিনটে ক্যাটাগরি হয়, যারা পরীক্ষা দাও তারা জানো। প্রথম ক্যাটাগরিতে হচ্ছে জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি, ক্যাটাগরি 2 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি, ক্যাটাগরি 3 হচ্ছে শুধুমাত্র পিএইচডি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি যে নেট পরীক্ষা দিচ্ছ সেখানে তোমার নাম্বার যদি সবথেকে টপ লেভেলের পৌঁছায়, মেরিট লিস্টে একদম টপে নাম্বার যদি থাকে, তাহলে তুমি ক্যাটাগরি 1 জেআরএফটা ক্লিয়ার করতে পারবে। এবং এই জেআরএফ ক্লিয়ার করলে মানে তুমি পিএইচডি করার জন্য প্রতি মাসে মাসে 5 বছর ধরে সরকার বা ইউজিসির তরফ থেকে তুমি ফেলোশিপ পাচ্ছ। সাথে করে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল ইন্টারভিউ দিতে পারবে। এই দুটো দিকই তোমার খোলার হয়ে গেল। এবার যদি তুমি ক্যাটাগরি 2, তোমার ধরো নাম্বারটা টপ লেভেলের না গিয়ে একটু কমে গেল, তাহলে তুমি ধরো নেট ক্লিয়ার করলে। এবার নেট ক্লিয়ার করলে মানে তুমি কি করলে, পিএইচডি করতে পারবে অবশ্যই, কিন্তু ইউজিসির তরফ থেকে কোনো ফেলোশিপ তুমি পাবে না। এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। খালি দুটো জায়গার মধ্যে পার্থক্য এটাই, জেআরএফ এর ক্ষেত্রে ফেলোশিপ পাওয়া যায়, নেটের ক্ষেত্রে ফেলোশিপ পাওয়া যায় না। এবার তুমি ধরো তোমার নাম্বার আরও কমে গেল, তাহলে তুমি ক্যাটাগরি 3তে ক্লিয়ার করলে, তার মানে কি হচ্ছে, তুমি শুধুমাত্র পিএইচডিতে ক্লিয়ার করলে। এবার শুধুমাত্র পিএইচডি ক্লিয়ার করা মানে কি? শুধুমাত্র পিএইচডি ক্লিয়ার করা মানে তুমি ওই স্কোরটা দিয়ে শুধুমাত্র পিএইচডিতেই ভর্তি হতে পারবে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে না। দ্বিতীয়ত তুমি ইউজিসির তরফ থেকে কোনো ফেলোশিপও কিন্তু পাবে না। এবার কি বলছে, ক্যাটাগরি 2 এবং 3 এর পিএইচডি ভর্তির জন্য নেটের স্কোরের 1 বছরের জন্য বৈধ থাকবে। ধরো তুমি ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 এই দুটো জায়গাতে ক্লিয়ার করেছো, তাহলে তুমি সেই সার্টিফিকেটটা দিয়ে যদি পিএইচডিতে ভর্তি হতে চাও, মাত্র 1 বছরের মধ্যে তুমি টাইম পাবে। যেদিন থেকে রেজাল্ট বেরোচ্ছে তারপর থেকে 1 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে।
কিন্তু তুমি যদি ক্যাটাগরি 1-এ ক্লিক করো, মানে ক্লিয়ার করো, তাহলে তুমি রেজাল্ট বেরোনোর পর প্রায় 3 বছর সময় পাবে পিএইচডিতে ভর্তি হওয়ার। এবার আরও একটা বিষয় বলে রাখি, যদি কেউ ক্যাটাগরি 2 বা এবং ক্যাটাগরি 3-তে নেট ক্লিয়ার করে থাকো, তাহলে তুমি যখন পিএইচডির জন্য অ্যাডমিশনের ইন্টারভিউ দিতে যাবে, সেক্ষেত্রে টোটাল 100% যে নাম্বারটা থাকবে পিএইচডিতে, 100% নাম্বারের মধ্যে 70% নাম্বারটা তুমি নেটে যে স্কোরটা পেয়েছো সেটাই যুক্ত হবে, 30% নাম্বার ইন্টারভিউ তুমি কি দিচ্ছ তার উপর বেস করে যুক্ত হবে। কিন্তু কেউ যদি ক্যাটাগরি 1-এ ক্লিয়ার করে, জেআরএফ ক্লিয়ার করে, সেক্ষেত্রে তার নেটের স্কোর দেখা হবে না, পুরোটাই ইন্টারভিউর ওপর জাজমেন্ট করে তাকে ইভ্যালুয়েট করা হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এইবার যদি তোমরা দেখো পরিষ্কারভাবে যে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা কি লাগে, মানে পিএইচডিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা কি। মিনিমাম মাস্টার ডিগ্রিতে তোমাকে 55% নাম্বার রাখতে হবে, ঠিক আছে। আর যারা 4 বছরের স্নাতক, মানে 4 বছরের যারা গ্র্যাজুয়েশন করছো, তাদের 7.5 সিজিপিএ তাদের থাকতে হবে। এবার কেউ যদি এসসি এসটি ওবিসি বা বিশেষ রিজার্ভেশন থাকে, তাহলে সেক্ষেত্রে 5% নাম্বারের ছাড় থাকে। এবং এমফিল ডিগ্রির জন্য আবশ্যকতা বাতিল করা হয়েছে, এমফিল এখন আর আবশ্যক নেই। আগে পিএইচডি করার আগে এমফিল করতে হতো, এখন সেটা আবশ্যক নয়। এবার আসছে পিএইচডি সময়কাল, পিএইচডি কত বছর সময় লাগে, এটা অনেকের প্রশ্ন থাকে, পিএইচডি কত বছর সময় লাগে। ন্যূনতম 2 বছর থেকে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত কোর্স ওয়ার্ক বাদে তোমাকে কাজ করতে হবে পিএইচডির। অনেকে 2 বছরে সাবমিট করে, অনেকে 6 বছর, অনেকে 5 বছর, ম্যাক্সিমাম 6 বছর। তবে ইউজিসির থেকে 5 বছরের জন্যই তোমাকে ফেলোশিপ দেওয়া হবে। মহিলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন পিডব্লিউডি গবেষকদের জন্য আরও 2 বছরের ছাড় তোমাকে দেওয়া হয়। মহিলাদের জন্য পুরো মেয়াদে 240 দিনের কি বলছে ম্যাটারনিটি লিভও উপলব্ধ দেওয়া হয়। হয়তো কোনো মহিলা সে পিএইচডি করছে, সে করতে করতে হয়তো সে তার প্রেগনেন্ট হলো, সে হয়তো ম্যাটারনিটি লিভ তার প্রয়োজন, তখন তাকে কি হচ্ছে, তাকে ম্যাটারনিটি লিভ কিন্তু দেওয়া হবে। কত দিনের? 240 দিনের ম্যাটারনিটি লিভ তাকে দেওয়া হবে একজন মহিলাকে পিএইচডি চলাকালীন, ঠিক আছে। এবং সেক্ষেত্রে সে অতিরিক্ত 2 বছরের ছাড় কিন্তু সে পেয়ে যাবে মহিলারা, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে কত বছর সময় লাগে না লাগে, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবার পিএইচডির টপিক কিভাবে চুজ করব, এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে পিএইচডি করতে গেলে কোন টপিক চুজ করব, কোনটা নিয়ে রিসার্চ করব। কারণ মাস্টার ডিগ্রির পরে আগে এমফিল হতো, লোকে তাও একটু বুঝে যেত। এখন ডাইরেক্ট পিএইচডি, মাস্টার ডিগ্রি থেকে ডাইরেক্ট পিএইচডির মধ্যে অনেকটা ডিফারেন্স। তো লোকজন কনফিউজ থাকে কি টপিক চুজ করব, কিভাবে করব। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো, প্রথম চুজ করতে হবে ব্যক্তিগত আগ্রহ। তুমি মাস্টার ডিগ্রি করেছো, তুমি মাস্টার ডিগ্রি করাকালীন বিভিন্ন টপিক নিয়ে পড়েছো, স্পেশাল পেপার পড়েছো, সেইগুলো থেকে তুমি দেখো তোমার কোন বিষয়টা পছন্দ হচ্ছে। কারণ পিএইচডি মানে সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করে। তুমি যদি এমন কোনো টপিকে চুজ করে নাও যেটা হয়তো অনেক সময় এরকম দেখা যায় যে সুপারভাইজার যে টপিক বললো সেই টপিক নিয়ে নিল, নিজের ইচ্ছা নেই, সে কিন্তু বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না। তাই নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে। নেক্সট হচ্ছে লিটারেচার গ্যাপ। তুমি যে টপিকটা নিয়ে রিসার্চ করছো, সেই টপিকে আগে কি কি রিসার্চ হয়েছে এবং কি বাকি আছে সেটা তোমায় খুঁজে বার করতে হবে, যেটাকে বলে লিটারেচার গ্যাপ। নেক্সট হচ্ছে বাস্তবায়ন যোগ্যতা, মানে কি সহজে তথ্য সংগ্রহ করার সুবিধা এবং বিষয়টি সামাজিক প্রাসঙ্গিকতা। তুমি এমন একটা টপিক নিয়ে রিসার্চ করছো যে টপিকে ডেটা পাওয়া ইজি, এমন জিনিস নিয়ে রিসার্চ করছো যেখানে ডেটাই পাওয়া যাচ্ছে না, তুমি চারিদিকে খুঁজছো, সোর্সই নেই, কিছুই নেই, তখন আরও বেশি সমস্যা হয়ে যাবে। তাই ডেটা পাওয়া যাবে, নিজের ইচ্ছা রয়েছে, লিটারেচার গ্যাপ কোন জায়গাটা গ্যাপ রয়েছে সেটা খুঁজে বার করে, এবং অবশ্যই তার যেন প্রাসঙ্গিকতা থাকে। এইগুলো মিলিয়ে একটা টপিক তোমাকে অবশ্যই করে তোমার পিএইচডির জন্য টপিকটাকে চুজ করতে হবে। এবং শুধু টপিক চুজই নয়, সেই টপিকের ওপর তোমাকে একটা লিটারেচার রিভিউ তোমাকে একটা রিসার্চ প্রপোজাল বানাতে হবে, যে প্রপোজালটা নিয়ে তোমাকে পিএইচডিতে ইন্টারভিউর জন্য যেতে হবে, এবং সেই প্রপোজাল থেকে তোমাকে ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করা হবে। এবার অনেকে প্রশ্ন থাকে, স্যার এই রিসার্চ প্রপোজালটা বানাবো কিভাবে, কি কি লিখতে হয় প্রপোজালে, কি থাকবে, কিভাবে ইন্ট্রো লিখতে হবে, কি লিখতে হবে, এইটা সম্পর্কে যদি তোমাদের কোয়ারিজ থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমায় জানাবে। আমি আলাদা করে তার একটা ভিডিও বানিয়ে দেবো যে রিসার্চ প্রপোজাল কিভাবে বানাতে হয়, রিসার্চ প্রপোজালে কি লিখতে হয়। তুমি তো ধরো টপিক চুজ করলে, কিন্তু টপিক চুজ করার পর সেই প্রপোজালটা কিভাবে বানাবে সেটা আমি তোমাদের বলে দেবো। তাই সেটার জন্য অবশ্যই কমেন্ট করবে। আবেদন করার পূর্বে সুপারভাইজারের সাথে যোগাযোগের ব্লুপ্রিন্ট। এবার ধরো তুমি একটা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চাও, ঠিক আছে, ধরো XYZ কোনো কলেজ বা ইউনিভার্সিটি পিএইচডি করতে চাও। এবার সেই কলেজে, এটা তো আর মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন না, কলেজ দেখে বা ইউনিভার্সিটি দেখে ভর্তি হয়ে গেলে তা তো নয়।
সেখানে তোমার সুপারভাইজার যার আন্ডারে পিএইচডি করবে তাকে তোমায় দেখতে হবে। এবার সে তুমি যে টপিকে রিসার্চ করছো সেই ইউনিভার্সিটিতে সেই টপিকের কোনো প্রফেসর আছে কি না সেটা আগে তোমাকে খুঁজতে হবে, তবেই তুমি সেই ইউনিভার্সিটি যাবে। এমন জায়গায় চলে গেলে সেই প্রফেসরই নেই, সেই টপিকে রিসার্চই হয় না, তাহলে তো কোনো মানেই থাকে না। তাহলে সবার আগে বিশ্ববিদ্যালয়ে যাচাই করতে হবে কোন ইউনিভার্সিটিতে কোন প্রফেসর তোমার টপিকে রিসার্চ করায়, সেটাকে আগে খুঁজে বার করো। ওয়েবসাইট দেখে দেখো, গুগল দেখে দেখো, বিভিন্ন জায়গা থেকে সার্চ করো। তারপর সেই ইউনিভার্সিটিতে ঢুকে বিভিন্ন প্রফেসর ডিপার্টমেন্ট ওয়াইজ প্রফেসরদের দেখো যে কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসর তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করছে। নেক্সট কি করো, ড্রাফট তৈরি করো, মানে তোমার যে রিসার্চ প্রপোজালটা তুমি বানিয়েছো সেই রিসার্চ প্রপোজালটাকে এবার তুমি দরকার পড়লে তাকে একটা মেল করতে পারো, বা তুমি ডাইরেক্ট কাছাকাছি থাকলে সরাসরি তার সাথে গিয়েও কথা বলতে পারো। নেক্সট হচ্ছে ট্র্যাকিং। প্রতি সপ্তাহে লক্ষ্যভুক্ত বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইটে নোটিফিকেশন চেক করুন। তার মানে ব্যাপারটা ক্লিয়ার হলো। সবার আগে তুমি নেট ক্লিয়ার করলে, ক্লিয়ার করার পর তুমি দেখো তুমি আগে নিজের টপিক চুজ করো, সেই টপিকের একটা রিসার্চ প্রপোজাল বানাও। এবার তুমি দেখো ওই টপিকের ওপর কোন ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টের কোন প্রফেসর সেই টপিক নিয়ে রিসার্চ করছে, সেই প্রফেসরকে তুমি তোমার রিসার্চ প্রপোজালটাকে মেল করে পাঠাও, বা তুমি ফিজিক্যালিও যেতে পারো, মেল করাটা বেস্ট। এবার মেল করা হয়ে গেল, সেই প্রফেসর তোমার সাথে কথোপকথন হলো, মোটামুটি ঠিকঠাকভাবে সে ব্যাপারটা বুঝে গেল, রাজি। এইবার তুমি সেই ইউনিভার্সিটি যেটা তুমি চুজ করলে সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখো যে কখন সেখানে পিএইচডির জন্য ইন্টারভিউর জন্য বা পিএইচডির ফর্ম ফিল আপ বেরোচ্ছে। এবার যখন বেরোবে তুমি তখন সেই ইউনিভার্সিটিতে ফর্মটা কি করবে, ফিল আপ করবে। ঠিক আছে, তো এইটা মোটামুটি একটা নিয়ম। এবার হচ্ছে রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল হচ্ছে কি বলছে, গবেষণার সামাজিক বা তাত্ত্বিক গুরুত্ব, সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, মানে রিসার্চ প্রপোজাল হচ্ছে সব থেকে একটা খুব স্ট্রং ফাউন্ডেশন, যেটার উপর বেস করে তোমার সিলেকশন হবে এবং যেটার উপর বেস করে তুমি আগামী 5 বছর রিসার্চ করবে। তাই রিসার্চ প্রপোজাল, গবেষণার সমস্যা, নির্দিষ্ট উদ্দেশ্য এবং রিসার্চ কোশ্চেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন রিসার্চ মেথোডোলজি, মানে একটা তুমি যে রিসার্চ প্রপোজাল বানাবে সেখানে তোমার মেথোডোলজি, তুমি কী মেথডে রিসার্চ করবে, লিটারেচার রিভিউ, তুমি কোন কোন পেপার পড়েছো যার ওপর বেস করে তুমি এই রিসার্চটাকে চুজ করেছো সেইগুলো। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। প্রবলেমস অ্যান্ড অবজেক্টিভ, কী প্রবলেম তুমি আইডেন্টিফাই করছো, এর উদ্দেশ্য কি, রিসার্চটা করলে কি উদ্দেশ্য থাকবে, এর আউটকাম কি আসবে, সিগনিফিকেন্স বা আউটকাম কি আসবে, এই সব কিছু টপিক কিন্তু, এই পয়েন্টগুলোই কিন্তু রিসার্চ প্রপোজালে লিখতে হয়। প্রথম কি লিখতে হয়, প্রবলেমস অ্যান্ড অবজেক্টিভ, লিটারেচার রিভিউ, রিসার্চ মেথোডোলজি, নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স, আউটকাম। এইগুলোই কিন্তু তোমার, এই পয়েন্টগুলোই তোমার রিসার্চ প্রপোজালে থাকতে হবে, যেগুলোই কিন্তু একজন প্রফেসর দেখে তোমার রিসার্চ প্রপোজালের মধ্যে এগুলো রয়েছে কিনা। এগুলো পরিষ্কার বুঝিয়ে দেবে যে তুমি কী নিয়ে রিসার্চ করছো, কী হতে পারে, আউটকাম কী, রেজাল্ট কী আসতে পারে, উদ্দেশ্য কী, সবটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, এরপর তুমি যদি দেখো যে মিস্টেক কোনগুলো করে এবং মিস্টেকগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা কী। মিস্টেক হচ্ছে অস্পষ্ট বা এবং অতি সাধারণ গবেষণার উদ্দেশ্য। ঠিক আছে, অনেকে মনে করে যা হোক একটা সাধারণভাবে কিছু করে দিই, আমি পিএইচডি ডক্টরেটটা তো পেয়ে যাব, এটাই অনেক। এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু তুমি পিএইচডির দিকে এসো না। পিএইচডি মানে হচ্ছে একটা সাধনার জায়গা, ঠিক আছে, গবেষণার জায়গা, যেখানে তোমাকে অনেকটা সময় পড়াশোনা করতে হবে, ডেডিকেটেডলি সময় দিতে হবে। তোমার যদি মনে হয় আমি শর্টকাটে করব, তাহলে এই রাস্তায় আসা তোমার জন্য ঠিক নয়। দুর্বল মেথোডোলজি বা তথ্য বিশ্লেষণের অভাব। ঠিক আছে, তোমার মেথোডোলজি যদি ঠিক না থাকে, তুমি এমন একটা রিসার্চ প্রপোজাল বানাবে যেখানে মেথোডোলজি ঠিকঠাক নয়, কীভাবে কি করবে সেটাই স্পষ্ট নয়, তোমার রিসার্চ প্রপোজাল রিজেক্ট হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট গাইডলাইন ও ফরম্যাট এড়িয়ে যাওয়া। প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা গাইডলাইন থাকে, সেই অনুযায়ী তারা কাজ করে। সেই গাইডলাইনটা না মেনে তুমি যদি নিজের মতো করে একটা, ধরো কোনো একটা ইনস্টিটিউট যারা সোশ্যাল সায়েন্স রিসার্চ করে, তুমি সেখানে একটু এআই, মেশিন লার্নিং এই ধরনের রিসার্চ করতে শুরু করে দিলে, তারা অ্যাকসেপ্ট করবে না স্বাভাবিকভাবে। তো এই রকমভাবে তোমাকে কিন্তু ভাবতে হবে। নেক্সট হচ্ছে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য উদ্দেশ্য নির্ধারণ। ঠিক আছে, স্মার্ট অ্যাপ্রোচ নাও, যে কোন নির্দিষ্ট অ্যাপ্রোচটা নিলে টিচার বা প্রফেসর অ্যাকসেপ্ট করবে, সেই অনুযায়ী কাজ করা শুরু করো। এবং গবেষণার ডিজাইন এবং টুল স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা, কোন টপিকে রিসার্চ করবে, কি টেকনোলজি ইউজ করবে, কোথা থেকে ডেটা কালেক্ট করবে, এই মেথোডোলজির পার্টটা যেন একদম পরিষ্কার থাকে। নেক্সট হচ্ছে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসরণ করা। যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করছো, সেটা আইআইটি হোক, জেএনইউ হোক, ডিইউ হোক, প্রেসিডেন্সি হোক, ক্যালকাটা হোক, যে ইউনিভার্সিটি করছো সেই ইউনিভার্সিটির যে গাইডলাইন, তারা কী ধরনের রিসার্চ করায় সেটাকে একটু পড়ে নাও, সেই অনুযায়ী তোমার রিসার্চ প্রপোজালটাকে কিন্তু
বানানোর চেষ্টা করো। ঠিক আছে, এইবার আসি ইন্টারভিউতে। যারা নেট বা অনলি পিএইচডি ক্যাটাগরি 2 অ্যান্ড 3 এর ভিত্তিতে অ্যাপ্লাই করবে তাদের তো অবশ্যই 70% নেটের ভিত্তিতে এবং 30% ইন্টারভিউর ভিত্তিতে হবে। ঠিক আছে, মানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো যারা যারা নেটও কোয়ালিফাই করছে, একদম কাটে কাটে কাট অফ লিস্ট, ধরো 90 পেলে পাস, তুমি ধরো 91 পেয়েছো, আর কেউ ধরো 100 পেয়েছে, তাহলে যে 100 পেয়েছে নেট পেয়েছে সে কিন্তু আগে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটাকে শুধু এখন নেট ক্লিয়ার করলেই হলো না, ভালো স্কোর রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমানে। এবার ইন্টারভিউ সম্ভাব্য প্রশ্ন কি কি ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে? আপনার মাস্টার রিসার্চ ওয়ার্ক তার সীমাবদ্ধতা, মাস্টার ডিগ্রিতে আমরা সবাই ডিজার্টেশন করি, সেই ডিজার্টেশন থেকে কিছু প্রশ্ন তোমায় করতে পারে। প্রপোজাল ডিফেন্স, কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, ধরো তুমি যে যে টপিকটা নিয়ে প্রপোজাল বানালে কেন সেটা গুরুত্বপূর্ণ, তার রিলেভেন্স কি, সেটা প্রশ্ন করতে পারে। লিটারেচার গ্যাপ, কারণ তুমি যে টপিকটা চুজ করেছো সেটা নিশ্চয়ই গ্যাপ আছে বলে তুমি করছো, সেই গ্যাপগুলো কোথা থেকে খুঁজে পেলে, কোন কোন পেপার পড়েছো না পড়েছো সেগুলো জিজ্ঞেস করতে পারে। এবং মেথোডোলজি, যেটা বারবার আমি বলছি, কি টপিক নিয়ে মানে কিভাবে তুমি রিসার্চটা করবে, ডেটা কোথা থেকে কালেক্ট করবে, সেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে মানে ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এবার ইন্টারভিউতে কি হচ্ছে, রিসার্চ সুপারভাইজার আর একটা রিসার্চ অ্যাডভাইজার কমিটি থাকে। সুপারভাইজার কি বলছে, প্রফেসর সর্বোচ্চ 8 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 6 জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জন স্কলারকে গাইড করতে পারেন। এটা মাথায় রাখবে, এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে সেখানে যদি যে প্রফেসর র্যাঙ্কে রয়েছে সে একসাথে 8 জন স্কলারকে রিসার্চ করাতে পারে, যে অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে সে 6 জন স্কলারকে রিসার্চ করাতে পারে, আর যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে সে 4 জন স্কলারকে রিসার্চ করাতে পারবে। শুধুমাত্র রেগুলার ফুল টাইম শিক্ষকরাই কিন্তু সুপারভাইজ করতে পারেন, যে রেগুলার টিচার ফুল টাইম টিচার তারাই কিন্তু পারবে, কোনো গেস্ট ফ্যাকাল্টি কিন্তু পারে না। রিসার্চ অ্যাডভাইজারি কমিটি, প্রপোজাল রিভিউ করার, গবেষণার চূড়ান্ত টপিক নির্ধারণ করা। রিসার্চ অ্যাডভাইজারি কমিটির কাজ কি, যখন ইন্টারভিউ হবে তারা কোন টপিকটা অ্যাকচুয়ালি ফাইনাল চুজ করবে তার কাজ করবে রিসার্চ অ্যাডভাইজারি কমিটি। নেক্সট, প্রতি 6 মাস অন্তর স্কলারের কাজের অগ্রগতি মূল্যায়ন করা। তুমি যখন পিএইচডিতে ঢুকে যাবে প্রতি 6 মাস অন্তর অন্তর তুমি কি কাজ করছো না করছো সেগুলো তোমায় প্রেজেন্ট করতে হবে, এটা রিসার্চ অ্যাডভাইজারি কমিটির কাজ। কাজের অগ্রগতি সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করার ক্ষমতা রাখে। এই রিসার্চ অ্যাডভাইজারি কমিটি যদি দেখে তুমি ঠিকঠাক কাজ করছো না, তোমার কাজের প্রোগ্রেস সেইভাবে হচ্ছে না, তোমার রেজিস্ট্রেশনও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার তুমি তাহলে দেখে নাও ফাইনাল থিসিস জমা থেকে চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়া। প্রথম হচ্ছে প্ল্যাগিয়ারিজম চেক করো। প্ল্যাগিয়ারিজম চেক মানে তুমি ধরো রিসার্চ করলে, পিএইচডিতে ভর্তি হয়ে গেলে, রিসার্চ করছো, এবার রিসার্চটা সাবমিট করবে, ডিফেন্ড করবে, ফাইনাল জমা দেবে তুমি পিএইচডি, তখন অবশ্যই প্ল্যাগিয়ারিজম চেকিং করো। প্ল্যাগিয়ারিজম মানে তুমি রিসার্চটা কি অন্য কারোর থেকে টুকেছো নাকি কমপ্লিটলি তোমার, সেটা চেকিং করা হয় প্ল্যাগিয়ারিজম চেক, তো সেইটাকে করা দরকার। সুপারভাইজারের অনুমোদন, অবশ্যই যে যে যার আন্ডারে তুমি পিএইচডি করছো সেই স্যারের অনুমোদন দরকার। এবং এক্সটার্নাল ইভ্যালুয়েশন, বাইরে থেকে কিছু টিচাররা আসবেন, এসে তোমার কাজটাকে ইভ্যালুয়েট করবে যে তুমি ঠিক করেছো না ভুল করেছো, পুরো বিষয়টা তোমাদের দেখবে। এবং তারপর একটা ওপেন ভাইবা হবে। এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে তোমার ফাইনালি পিএইচডি ডিফেন্ড হয়ে যাবে এবং তুমি পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এবার তোমাদের কয়েকটা জিনিস জাস্ট বলে দিই। ইউজিসি নেট থেকে ডক্টরেট পর্যন্ত প্রথম কাজ তোমার এখন পিএইচডি করার জন্য নেট এক্সামকে ক্লিয়ার করা। জেআরএফ হলে খুব ভালো, নেটও যদি ক্লিয়ার করো উইথ গুড মার্কস, ভালো মার্কস পাওয়ার চেষ্টা করো, নাহলে 70% ওয়েটেজে নাম্বারটা কমে যাবে। তারপর ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো, 70% নেট আর 30% হচ্ছে ভাইবার ভিত্তিতে। তারপর এবার তুমি পিএইচডিতে ভর্তি হয়ে গেলে প্রতি 6 মাস অন্তর অন্তর কী করো, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, নেট ক্লিয়ার করার পর তোমার প্রপোজালটা রিসার্চ প্রপোজাল বানাও, রিসার্চ প্রপোজাল বানানোর পর ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দেওয়ার পর অবশ্যই তুমি কি করবে, পিএইচডিতে ঢোকো, কোর্স ওয়ার্ক করো এবং পিএইচডি করতে করতে প্রতি 6 মাস অন্তর অন্তর নিজের কাজটাকে ইভ্যালুয়েট করাও এবং লাস্টে তুমি কি করো, তোমার থিসিসটাকে তুমি প্ল্যাগিয়ারিজম করে দেখো যে সব ঠিক আছে কিনা নাকি অন্য কারোর থেকে কপি হয়ে যাচ্ছে, এবং ফাইনালি তুমি সেটাকে জমা দাও এবং তোমার অ্যাওয়ার্ডেড হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার ফুল ফাইনাল একটা পিএইচডির ফুল কাজ। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরোটা বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করলাম, আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার এইটুকুন তোমরা বুঝে গেছো যে পিএইচডিতে যদি স্যার ভর্তি হতে হয় তাহলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে নেট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, অনেকে বলে স্যার সেটটা দিয়ে কি হবে না, সেই ব্যাপারে এখন কোনো অফিসিয়াল আপডেট নেই, তাই আমি কোনো কমেন্ট করব না। নেট ক্লিয়ার করতে হবে, জেআরএফ পেলে খুব ভালো, নেট পেলেও তোমাকে ভালো মার্কস নিয়ে ক্লিয়ার করতে হবে, ওই গায়ে গায়ে কাট অফে ক্লিয়ার করলে কিন্তু হবে না, ভালো মার্কস নিয়ে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, হয়তো জেআরএফ পেতে পেতে 1 নম্বরের জন্য তুমি পিছিয়ে গেছো, সেই নেট পাওয়ার লোক কিন্তু আগে চান্স পাবে। ঠিক আছে, তাই চেষ্টা করো নেট
জেআরএফটাকে ক্লিয়ার করা ডিসেম্বর মাসের মধ্যে, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই সমস্ত জায়গায় বিশেষ করে আইআইটি বা এইসব ইনস্টিটিউটগুলোতে কিন্তু পিএইচডির জন্য অ্যাডমিশন শুরু হয়ে যায়, এবং ফেব্রুয়ারি মার্চ করে কিন্তু কলেজ সার্ভিস কমিশনেরও অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। তাই ডিসেম্বরটা তোমাদের কাছে একটা রামবান নেট এক্সামটাকে ক্লিয়ার করা। এবং এবছরে কাট অফ প্রেডিক্ট করে আমি দেখলাম, তোমাদের ভিডিও তোমরা দেখে নিয়েছো, যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে যারা পেপার 2 ভালো স্কোর করলেও পেপার 1-এ কম নাম্বারের জন্য পিছিয়ে গেছে। তো এইটা যাতে তোমাদের না হয়, পেপার 1টাকে ভালো করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করো। সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মক টেস্ট, শর্ট নোটস, এগুলো সব কটা জিনিসের ওপর ব্যালেন্স মেনটেন করে পড়াশোনার চেষ্টা করো। এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আড্ডা 24/7 আমি যে ব্যাচটা তোমাদের নিয়ে এসেছি সেখানে পুরো সিলেবাস তোমরা কভার পাবে, তার সাথে শুরু করে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, যা যা দরকার, প্রিন্টেবল পিডিএফ, তোমাকে আর একটা বইও বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না। তোমার কাজ হচ্ছে শুধু পড়া প্র্যাকটিস করা। তো তোমরা এই ব্যাচটা নিতে পারো, ঠিক আছে? ব্যাচটা রেকর্ডেড ফরম্যাটে, তোমরা যখন ইচ্ছা চালিয়ে নিজের সুবিধা মতো কোর্সটাকে কমপ্লিট করতে পারবে। অসুবিধা হলে আমরা টিচাররা রয়েছি, গাইড করে দেবো তোমাদের, ঠিক আছে? আমাদের পেইড ক্লাসেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই গ্রুপে তোমাদেরকে পুরো জিনিসটাকে গাইড করে দেওয়া হবে, যে কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে, কোন সমস্যা, পুরো আমাদের টিম রয়েছে, যে টিম তোমাদেরকে গাইড করে দেয়, যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত বিষয়টা তোমাদেরকে বলে দেয়, ঠিক আছে? তাই এমন নয় যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে তারপর আর তোমাদের কেউ দেখছে না, এরকম একটা রিপোর্টও তুমি খুঁজে পাবে না। অ্যাডমিশন নেওয়ার পরও কেউ যদি বিন্দুমাত্র প্রবলেম বলে, সঙ্গে সঙ্গে সেটাকে সমাধান করার চেষ্টা করা হয়, ঠিক আছে? আমি ভুল বললে যারা পেইড ক্লাসে অ্যাডমিশন নিয়েছে তারা কমেন্ট সেকশনে বলবে, সেটা তুমি মেনে নেবে। আমাদের ফিডব্যাক বা এগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, ঠিক আছে? আর একটা বিষয় যেটা হচ্ছে, পেপার 1-এর সাথে যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি থাকে তাহলে পেপার 1 প্লাস জিওগ্রাফি ব্যাচটা নিতে পারো, যেখানে আমি জিওগ্রাফি লাইভ পড়াচ্ছি, পেপার 1 রেকর্ডেড থাকবে। 1 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়ে গেছে, আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, আগামী ক্লাসগুলো লাইভ পাবে, লাইভ মিস করলে সেগুলোও রেকর্ড পেয়ে যাবে। এবং দুটো ব্যাচেই আমি কিছু ইবুক তোমাদের ফ্রি দিয়েছি, ফ্রি প্র্যাকটিসের জন্য। এবং আরেকটা ব্যাচ তোমাদের দিয়েছি ফ্রিতে, সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ 5.0, যেটায় শুধুমাত্র তুমি কিভাবে পড়বে সেইটা শেখানো হচ্ছে। মেটেরিয়াল তো দেওয়া হচ্ছে, তার সাথে লাইভ ক্লাসের মধ্যে দিয়ে কীভাবে পড়বে, কীভাবে সেই পড়াগুলোকে ইউজ করবে, ইউটিলাইজ করবে, সমস্ত কিছু তোমার শেখানো হচ্ছে। মানে শুধু ব্যাচ দিয়ে পড়িয়ে দিয়ে ছাড়ছি না, সেই ব্যাচটাকে, সেই পড়াটাকে কী করে তুমি ইউজ করতে পারবে সেটাও কিন্তু শেখাচ্ছি। তাই এই ব্যাচগুলোয় যদি তুমি অ্যাডমিশন নিয়ে ডিসেম্বরে প্রিপারেশন করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে ফোন করে 1 প্রেস করবে। 1 বা 2 জানতে চাইবে, তুমি 1 প্রেস করবে। 1 করলেই তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে যে কিভাবে তুমি ব্যাচ নিতে পারো। তুমি বলবে আমি নেটের ব্যাচ নিতে চাই, এবার তুমি বলবে পেপার 1 নাকি পেপার 1 প্লাস জিওগ্রাফি, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। এই নাম্বারে ফোন করে 1 প্রেস করে নাও, এবং তার সাথে সাথে আমাদের আড্ডা 24/7-এর অ্যাপটা ইনস্টল করে নাও। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার কেন ইনস্টল করব? কারণ এই অ্যাপের মধ্যে তুমি দেখবে অনেক ফ্রি কুইজ, মক টেস্ট এগুলো পাবে। এবার এই মক টেস্ট কুইজগুলো যদি তুমি দিতে থাকো না, তোমার কিছু কয়েন যুক্ত হবে, যেটা তুমি ব্যাচের দাম, কেউ হয়তো 2000 টাকায় কিনবে, তোমার সেটা হয়তো 1700 টাকা 1800 টাকায় হয়ে যাবে। কারণ তুমি যত বেশি অ্যাক্টিভিটি করবে অ্যাপের মধ্যে, তোমার তত কয়েন যুক্ত হবে, এবং তত তোমার কোর্সের দামও কিন্তু কমে যাবে, ঠিক আছে? কিভাবে ইনস্টল করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে করতে পারো, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, লিখলে এই যে লোগো দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে অ্যাপটাকে তুমি ইনস্টল করে নিতে পারবে। আবারও সবাইকে বলে দিচ্ছি, এই নাম্বারটা দেখে নাও, এই নাম্বারটায় ফোন করে 1 প্রেস করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও, যে মুহূর্তে ভিডিওটা দেখছো, দিয়ে নিজের পড়াটা স্টার্ট করো। যারা পড়ছে পেড ক্লাস তারা জানে যে তারা কত গুড কোয়ালিটির জিনিস পাচ্ছে। এখানে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, হাজারখানা কেউ কানেক্টেড নেই, এ একরকম বলছে ও একরকম বলছে তা নয়, আমি একরকম বলবো, সেই মতো করে চলো, তোমাদের অবশ্যই ডিসেম্বরে সিলেকশন হয়ে যাবে, এটুকুন গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো বা ভিডিও করে জানিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার একটা করে দিও, এবং সবাইকে ভিডিওটা পাঠিয়ে দিও যারা যারা বিষয়টা নিয়ে টেনশনে বা কনফিউশনে থাকে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।